পরে 7 নাম্বার প্রশ্নে আসো। তো 7 নাম্বার দেখো কি বলছে, একটু জটিলতা আছে, একটু খেয়াল করতে হবে। কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? প্রশ্নটা যদি একবার রিডিং পড়ে গেছে আরেকবার খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। কোনো মূলধন, তার মানে আমরা মূলধনটা জানি না, মূলধন সমান হলো কি ফি, ঠিক আছে, জানি না। 5 বছরে মানে এটা হলো যে কত, এন, 5 ইয়ার্স। মুনাফা হারে এটা হলো কি আর, মুনাফা আসলে এ কি হবে, দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ কোনো মূলধনটা দেওয়া নাই, 5 বছরে মুনাফা হারও দেওয়া নাই, মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ মানে আমি এর আগে বলছিলাম যে আগের অঙ্কতে বলেছিলাম যে মুনাফা আসল মানে কি, আমরা এটাকে এ ধরি। তো এই মানে হলো যে কি, ফি মানে মূলধন প্লাস মুনাফা। মুনাফা আসল মানে মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল, ঠিক আছে। তারপরে সেই মুনাফা হারে মানে এখানে যে মুনাফা হারটা আমরা পাবো, একই মুনাফা হার আমরা এখানে ধরতে হবে। 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হলে মূলধন কত? তাহলে আমাদেরকে এখানে কয়টা পার্ট, 2টা পার্ট অঙ্কটা করতে হবে। তো 2টা পার্ট অঙ্ক করলে আমরা প্রথম পার্টটা করে ফেলি। প্রথম পার্টে আমরা যেহেতু মূলধনটা জানি না, আমরা লিখবো যে মনে করি, হ্যাঁ, আমরা লিখবো যে মনে করি আমাদের মূলধন অথবা আসল যেটাই বলো, মূলধনও বলতে পারি, আমরা আসলও বলতে পারি। মূলধন ইকুয়াল হলো ফি। আর আমাদের বছর কত দেওয়া আছে, বছর মানে হলো যে এন কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, ঠিক আছে। মুনাফার হার আমরা জানি না, আমাদের এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হবে। তারপরে কেন নির্ণয় করতে হবে, কারণ এই মুনাফা হারটা এখানে লাগবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 8 বছর দেওয়া আছে, মুনাফা আসলে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু মুনাফা হারটা বের করতে পারলে আমরা মূলধনটা বের করতে পারবো। সো এখানের মধ্যে আমাদের এখান থেকে মুনাফা হারটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা আসলে কি দেওয়া আছে, মুনাফা আসল দ্বিগুণ দেওয়া আছে। আচ্ছা, এখন মুনাফা আসল দেখো আমরা এখানে কত ধরছি, মূলধন কি ধরছি, ফি ধরছি না। তো মূলধন যদি ফি হয়, মূলধন মানে আসল আর মুনাফা দুইটাই মিলে দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে মুনাফা আসল সমান কি হবে, দ্বিগুণ না 2 ইন্টু ফি। কেন এটা লিখলাম, কারণ মূলধনের দ্বিগুণ হলে যে কি মুনাফা আসল, তাহলে কত হবে, 2 ফি হবে, ঠিক আছে। মুনাফা আসল হবে যে 2 ফি। এখন তাহলে এটা হলো যে মূলধন বা আসল, তাহলে মুনাফা কত, তো মুনাফা ইকুয়াল আমরা লিখবো যে আই ইকুয়াল 2 ফি মাইনাস ফি ইকুয়াল কত হবে, অনলি ফি। বলে এটা কীভাবে হইলো দেখো, আমি সহজ করে বলি। মুনাফা আসল মানে হলো কি ধরছি, আমরা একটু আগে বলছি যে এ সমান ফি প্লাস আই, হ্যাঁ। তো মুনাফা আসল যদি 2 ফি হয়, দ্বিগুণ বলছে না, অবশ্যই 2 ফি দ্বিগুণ। আর ফি তো আমাদের দেওয়াই আছে, ফি প্লাস আই আমরা জানি না, আমরা বের করতে হবে। তো আমরা এই 2 ফি আর এই ফিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, আই ইকুয়াল এত। তাহলে ফি ইকুয়াল আই, তার মানে আমরা মুনাফা কী পাচ্ছি, মুনাফা হচ্ছে যে তাও ফি পাচ্ছি, মুনাফা আই সমান কী পাচ্ছি, ফি পাচ্ছি। এই যে আই সমান ফি পাচ্ছি, এভাবে হলো এটা, হ্যাঁ। এখন আমরা মোটামুটি সবগুলো পেয়ে গেলাম, মূলধন পেলাম, এন দেওয়া আছে, তারপর আমরা মুনাফাও পেয়ে গেছি। তাহলে আমরা বের করতে হবে কি, মুনাফার হার বের করতে হবে। এবার আমরা একটা সূত্রটা জানি না, সূত্রটা হলো কি, আমরা একটা সূত্র জানি সবাই, বলো তো কি, আই সমান ফি এন আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে আরটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে কি হবে, আই বাই ফি এন, ঠিক আছে। ধরো এটাকে পাশে নিয়ে আসলাম, এটা পাশে নিয়ে এলাম, তাহলে আর সমান আই বাই ফি এন। দেখো এরপর দেখো, তাহলে আমরা আর মান কী পাচ্ছি দেখো, তাহলে আর সমান পাচ্ছি যে আই, আচ্ছা আয়ের জায়গাতে আমরা কী পাচ্ছি, আর জায়গাতে ফি পাচ্ছি না, ফি লিখতে পারি আমরা এখানে। আয়ের জায়গাতে আমরা ফি লিখতে পারি, কেন, কারণ আয় যে কথা এখন এই অনুযায়ী আয় যে কথা ইকুয়াল ফিও সেই কথা, ফি ইকুয়াল আই ইকুয়াল ফি, ঠিক আছে। তো আমরা আয়ের জায়গাতে ফি লিখতে পারি, ফি এন। আমরা এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু আয় সমান কি ফি, এখান থেকে পাচ্ছি আমরা, হ্যাঁ। তারপরে ফি কাটা গেল, আমাদের আর কি রইল এখানের মধ্যে, ফি কাটা গেল, আর এখানের মধ্যে কি আছে, আর সমান উপরে আছে যে 1, নিচে আছে যে, আচ্ছা এন এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে না, আমরা 5 লিখে দিব,
যেহেতু n সমান সমান 5, এই তো হয়ে গেল। তাহলে আমরা আর একটা মান পেয়ে গেলাম। এখন আর মানে হলো যে কি মুনাফার হার, এটাকে আমরা সাধারণত পার্সেন্টে আমরা লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটাও রাখতে পারি, অথবা আমরা যদি পার্সেন্টে লিখি, দেখো কি হচ্ছে, দেখো যেহেতু এটা পার্সেন্টে লেখা যায়, লিখতে হয় যেহেতু মুনাফার হার, তাহলে কাটি আমরা, কত হচ্ছে 20%, ঠিক আছে। আমরা এটাকে আর সমান লিখতে পারি যে এটা অথবা এটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে যে আর এর মানটা, আমরা এখানে আর এর মানটা এখন লিখে দিতে পারবো। তাহলে আমরা আর এর মান কত পেলাম, 5/1 অথবা 20%, ঠিক আছে। আমরা এটা বুঝতে হবে, এটা খেয়াল রাখি। আমরা এখানে আর এর মানটা লিখে ফেলি। তাহলে আমরা আর এর মান এখানে পেলাম কত, 5/1 অথবা 20%, যেটা আমাদের লাগে। ধরো তোমাদের এই সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়ের মধ্যে বললো যে তুমি এটার মান কত বের করো, তাহলে তুমি এটাও লিখতে পারো অথবা এটা লিখতে পারো। যদি তোমাকে শতকরা দেখাইতে বলো তাহলে এটা দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এই লাইনের জন্য মুনাফার হারটা পেয়ে গেছি না, মুনাফার 20% আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে, মানে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা কী আছে কী নাই আমরা এবার দেখি, ঠিক আছে। আমরা এগুলো মুছে ফেলি, হ্যাঁ, এগুলো মুছে ফেলি। তো মূলধন ফি বের করতে বলছে না, আমরা এখানে জানি না, এটা আমাদের হোয়াট বের করতে হবে আমাদেরকে। এটা মুনাফা হার আমরা পেয়ে গেছি, আর এখানে এন সংখ্যা কত বলছে, 8 বছর দেওয়া আছে, ঠিক আছে। তারপরে মুনাফা আসলে দেখো, মুনাফা আসে কত বলছে, 26,000 টাকা। এখানে একটু জটিলতা আছে। জটিলতা বলতে এটাই যে মুনাফা আসলে 26,000 টাকা দেওয়া আছে, আমাকে এখান থেকে যেহেতু মূলধন বের করতে বলছে, মুনাফাটা আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে আমরা মুনাফা আসলে 26,000 মানে হলো কি, যে আমরা জানি কি ফি প্লাস আয়, হ্যাঁ। মুনাফা আসল মানে কত, 26,000 টাকা। 26,000 টাকা হলো যে মুনাফা আসল। এখন ফি আর আয় সমান কি জানি আমরা, আয় সমান ফি আর এন। আয় সূত্রটা কি লিখতে পারি আমরা, ফি আর এন অথবা ফি এন আর, যেটাই লিখি। যেহেতু আয় সমান ফি এন আর, এই তো সূত্রটা লিখে দিলাম, জাস্ট এটা সূত্রটা আমি লিখে দিলাম এখানের মধ্যে। তারপরে 26,000 প্লাস, এখানে দুটা পি আছে না, আমরা একটা ফি কমন নিতে পারি, সরি এখানে সমান চিহ্ন হবে, একটা কমন নিলে কী থাকে বলো তো, 1 প্লাস এন আর, এই তো এখন আমাদের বলো তো কী বের করতে হবে আমাদেরকে, মূলধন। এই যে মূলধন বের করতে হবে না, বা আসল বের করতে হবে না। তো আমরা এই যে মূলধন পেয়ে গেলাম। এবার এটা গুণ সম্পর্কে আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, জাস্ট ভাগে পাঠাই দিব এটাকে আমরা পাশে করি। অঙ্কটা হয়ে গেছে আমাদের, অঙ্কটা শেষ। এবার 26,000 টাকার নিচে এটা গুণ সম্পর্কে আছে যে 1 প্লাস এন আর, এটা গুণ সম্পর্কে আছে, এই পাশে কী হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ইকুয়াল কি ফি। আমাদেরকে বের করতে হবে যে এই ফি এর মানটা। এবার 26,000 টাকা আমরা এখানে রেখে দিলাম। তারপরে 1 প্লাস এন এর মান কত বছর, 8 বছর। আর গুণ সম্পর্কে আছে না, ইনটু আমরা কি লিখতে পারি, এখানে আমরা 20% লিখলেও লিখতে পারি, অথবা 5/1 লিখতে পারি। এই যে আর এর মানটা, এই আর এর মানটা আমরা এখানে পাইছি না, 5/1 লিখতে পারি, অথবা 20% লিখে। আমি দুটাই তোমাদেরকে দেখাই দিব। আপাতত এটা দেখাচ্ছি। তো দেখো এখানে আসলে আমাদের একটা প্লাস চিহ্ন আছে, যদি এটা গুণ চিহ্ন থাকতো আমরা কাটাকাটি বা গুণ করতাম। যদি প্লাস চিহ্ন আছে অবশ্যই আমাদের কী করতে হবে, এটা লসাগু করতে হবে। তার আগে আমরা একটা গুণ করতে হবে, সেটা হলো দেখো 1 প্লাস এই যে 8টার সাথে কী সম্পর্ক আছে, গুণ সম্পর্কে না, 8 অবশ্যই উপর সংখ্যা, তাহলে 8 রেখে 8, আর নিচে কথা আছে 5, আর উপর আছে 26,000 টাকা। এবার আমরা যদি করি লসাগু, যদি করি তাহলে এখানে একটা 1 আছে, 5, লসাগু 5, হর দিবাগ লগ বিভাজন করলে 5 একে 5, আর 5 একে 5 1, 8 একে 8, এখানে কত, 26,000 টাকা। তারপরে কী হয় দেখো, উপরে কত আছে, 26,000 টাকা, আর নিচে আছে কত, 13/5। এবার আমরা যদি এটাকে যদি উল্টে দিই, তাহলে 5 উপরে, নিচে কত চলে যাবে, 13 চলে যাবে। 13 দুগুণ কত, 26, শূন্য কয়টা, 1টা 2টা 3টা, এর 3টে শূন্য বসাই দাও। 5 দুগুণ কত, 10, আর শূন্য কয়টা আছে, 3টা না, এর 3টে শূন্য, এত টাকা। তাহলে আমাদের মূলধন কত টাকা, 10,000 টাকা। তাহলে আমরা এখানে মূলধন কত পাচ্ছি, 10,000 টাকা পাচ্ছি, ঠিক আছে। কত পাচ্ছি আমরা এখানে, মূলধন পাচ্ছি যে 10,000 টাকা। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে 20% দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, 20% দিয়ে আমরা করতে পারবো। দেখো আমরা এ দুটো থাকবে,
20% দিয়ে করে দিচ্ছি। যদি এখানে আমরা এটা যা যদি 20% লিখি, ইন্টু 20% লিখলাম, 20%, হ্যাঁ। তো 20% লিখলে তাও কি দাঁড়াচ্ছে দেখো, 1 + 8, 20% মানে কত, 100/20। এই 0 0 কেটে দাও, তারপরে কাটা যাচ্ছে 5 দুগুণা 10, 5, হ্যাঁ, উপর কত আছে 1, ওই আগের লাইনটা দাঁড়া যাচ্ছে যে 1 + 8 ইন্টু উপরে 1 নিচে 5, আর উপরে 26,000, এখানে 26,000, হ্যাঁ। তাহলে আমরা একটু আগে করেছিলাম যে পার্টটা করে গেছি, সেই মানটা আমাদের চলে আসছে, তাহলে আমরা এটা করতে পারবো। তো আমরা 20% লিখলেও এই পার্টটা আসবে, অথবা এটা লিখলেও এই পার্টটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তারপরে আমরা এবার 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্ক, 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা, এটা কমা দেওয়া আছে, দেখ খেয়াল করো, অর্থাৎ অঙ্কটা দুইটা পার্টে আছে। 9% হারে 2,000 টাকা 10 বছরের মুনাফা, আর 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফা সমান। তার মানে আমরা এখানে খেয়াল করো, 9% হারে আমরা এই যে 9 লেখা আছে 9%, তাহলে এটা কী পাচ্ছি আমরা, আর পাচ্ছি এখানে, ঠিক আছে, আর পাচ্ছি। তারপরে এই যে 2,000 টাকা লেখা আছে, এটা হলো কি আমাদের মূলধন, হ্যাঁ। 10 বছর হলো কি এন, আর যে মুনাফাটা পাবো আমরা, এখানে যে মুনাফাটা পাবো আই সমান হোয়াট, তাহলে মুনাফা বের করতে হবে এখানের মধ্যে, এলানের মধ্যে। আর 8% হারে এটা অবশ্যই আর, 5,000 টাকার অবশ্যই মূলধন, কত বছরের, এন ইকুয়াল হোয়াট, মুনাফার সমান হবে। তার মানে এইখানে যে মুনাফাটা, এই মুনাফাটা আর এই বিপণনটা একই হইতে হবে, কত বছরের মুনাফার সমান। তার মানে এই যে মুনাফাটা আছে, এখানে যে মুনাফাটা আমরা পাবো, এই মুনাফা আর এই মুনাফাটা কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে, ইকুয়াল থাকবে। ইকুয়াল থেকে অর্থাৎ তোমাকে বলতে চাচ্ছে যে এটা যে মুনাফা প্রথম আমরা এখানে এই যে এই 9% হারে 2,000 টাকায় 10 বছরে যে মুনাফাটা পাবো, আমরা 8% হারে 5,000 টাকায় সেই মুনাফাটা আমরা কত বছরে পাবো, জাস্ট ইয়ারটা বের করতে হবে আমাদেরকে এখানের মধ্যে। তো দেখো এখানে কী কী দেওয়া আছে আগে খেয়াল করো। প্রথম আমরা একদম সিরিয়ালে লিখি, একদম সিরিয়ালে। আর সমান দেওয়া আছে যে আমাদের 9% দেওয়া আছে, তার মানে 9% মানে কত, 100/9 দেওয়া আছে। তারপরে ফি সমান কী দেওয়া আছে বলো তো, 2,000 টাকা দেওয়া আছে। তারপরে এন সংখ্যা দেওয়া আছে, 10 বছর দেওয়া আছে, 10 বছর, এন সমান 10 বছর দেওয়া আছে। আর মুনাফার সমান বের করতে হবে আমাদেরকে, আই ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এই পার্ট মান আগে বের করে ফেলি। তো আমরা সূত্র জানি যে আই সমান কি, ফি এন আর, একদম সহজ অঙ্ক, এটা তোমরা পারবা, একদম সহজ অঙ্ক। এন সমান কত, 10 বছর, তারপরে আর এর মান কত দেওয়া আছে, 100/9 দেওয়া আছে, আচ্ছা এটা গুণ সম্পর্কে আছে। এইবার আমরা যদি এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে দিই, তাহলে কী থাকলে আর 9 দুগুণা 18, 9 দুগুণা 18, শূন্য কটা রয়েছে দুইটা না, এই টাকাটা আমরা পাচ্ছি, কত টাকা, 1,800 টাকা পাচ্ছি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি আনসারে, 1,800 টাকা মুনাফা হিসেবে পাচ্ছি আমরা এই লাইনের জন্য। এবার আমাদেরকে এখানের জন্য সে মুনাফাটা রেখে জাস্ট এনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এন সমান কি লিখতে পারি, আই বাই ফি আর, সেম সূত্র। যদি আমাদেরকে এন বের করতে বলছে, এন লিখলাম, তো আই কত দেওয়া আছে, মুনাফা কত দেওয়া আছে, 1,800 টাকা, জাস্ট 1,800 টাকা এখানে আমরা লিখব। আর ফি কত দেওয়া আছে এখানে, এখানে ফি দেওয়া আছে যে 5,000 টাকা, আর আর মান দেওয়া আছে কত, 8%, মানে 100/8। এই এবার আমরা কাটাকাটি করি, দেখি কি হয়। আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দিই, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিই, তাহলে নিচে কত থাকলে বলো তো, 5 আর 40, আর উপরে আছে কি 180। যদি আমরা কাটি, 8টা শূন্য কাটিয়ে দিই, ঠিক আছে, 8টা শূন্য কাটলে কত থাকে, 7 4 কত হচ্ছে 16, 4 4 16 থাকতেছে কত, 2 দশমিক দিলে কত আসতেছে, 0, 4 5 আর 20, এত বছর। এই তো হয়ে গেল। একবার মানে এভাবে অনেক মানে এভাবে করতে হবে না, ক্যালকুলেটর যদি আছে ক্যালকুলেটর তো বের করতে পারবা, বা এভাবে এবার করার দরকার নাই, নিজের এভাবে পারবা। 4 4 16 কত থাকতেছে
18 থেকে যদি 16 চলছে কত থাকে 2 থাকে, তো 2 কি তো আর 4 দিয়ে ভাগ যাবে না, এটা দশমিক দিতে হবে, 0 আসবে একটা, 20, 5 4 5 20 হয়ে গেল। এই তো এটাই আমাদের আনসার। তাহলে আমাদের যে প্রশ্নের আনসার করতে বলছে এটা আমাদের আনসার সেটা। তো 8 নাম্বারটা হয়ে গেল। তারপর আমি দেখলাম যে 8 নাম্বারের সাথে 9 নাম্বারটার একদম প্রায় মিল আছে, জাস্ট একটাতে বলছে যে ইয়ে বের করার জন্য, আর 9 নাম্বারটাতে বলছে কি, 9 নাম্বার অঙ্কটাতে বলছে যে মুনাফার বের করার জন্য, 8 বছরে মুনাফার হারটা বের করার জন্য, মুনাফার হার বের করার জন্য। তো 9 নাম্বারটা তোমরা ইজিলি পারবা। তো আমি তোমাদেরকে 9 নাম্বারটা এটা SW দিলাম, 9 নাম্বারটা SW দিলাম। তোমরা 9 নাম্বারটা করে কত আনসার হয়েছে সেটা কমেন্টে জানাবা। তো আসো তারপরে আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। খেয়াল করো, পরের অঙ্কটা একটু পড়ি আমি, খেয়াল করো। তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মূলধনের হার, মুনাফার হার 8% হয়, তবে কে এবং কত বেশি লাভবান হবে? একদম সহজ, যেহেতু তানজিলা 30,000 টাকা রাখছে 5 বছরের জন্য, অন্যদিকে রায়হান রাখছে কিন্তু 20,000 টাকা 7 বছরের জন্য। তো এখন দেখো আমরা লিখি, এখানে আমরা দুইটা পার্ট লিখি, যেহেতু দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে। আমরা এখানে লিখি যে তানজিলার কথা লিখি আগে, তানজিলার ক্ষেত্রে একদম সহজ অঙ্ক, একদম মানে ইজি, একদম ইজি অঙ্ক। আর এখানে রায়হানের ক্ষেত্রে, ঠিক আছে। তো তানজিলের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, তানজিলের ক্ষেত্রে দেওয়া আছে কি 30,000 টাকা ব্যাংকে রাখছে, তার মানে তার ফি হলো কত টাকা? 30,000 টাকা। সে ব্যাংকে রাখছে কত? 30,000 টাকা। এটা কত বছর জন্য? 5 বছরের জন্য। তাহলে n সমান 5 বছর। তারপরে তার মুনাফা আর উভয়ের সমান 8%, আর সমান 8%, মানে 100/8। তো আমাদেরকে বলছে যে কী বের করার জন্য, কে কত টাকা পাইছে। তাহলে আমরা পাইছি মানে কি, মুনাফাটা পাইছে, মুনাফা সমান হোয়াট, ঠিক আছে। এটা হলো তানজিলের ক্ষেত্রে। এবার আমরা আসো রায়হানের ক্ষেত্রে কী পাচ্ছি দেখো। ফি কত পাচ্ছি? 20,000 টাকা। তারপরে n কত পাচ্ছি? 7 বছর পাচ্ছি। আর রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা দুইজনের ক্ষেত্রে একই, 8% করে। তো আয় সমান হোয়াট। তো আমরা কি করব, এখানে আয়ের সূত্র লিখে দুজনেরই মুনাফাটা বের করব। মুনাফাটা বের করে, যেহেতু বলছে যে কার চেয়ে কে বেশি পাইছে, কত বেশি পাইছে, জাস্ট দুইটা বের করে আমরা কি করবো, বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে তো পার্থক্যটা পাই যাবো। তো বিয়োগ করি, পার্থক্য যেটা পাবো, তখন তো বোঝা যাচ্ছে যে কি, ইজিলি বোঝা যাচ্ছে যে কে বেশি পাইছে কে কম পাইছে, একদম ইজি অঙ্কগুলো। তো তোমরা এটা পারবা এখন। তো আমরা লিখতে পারি কি, যে আয় সমান ফি এন আর। তো এখানে ফি কি দেওয়া আছে? 30,000 টাকা। এন দেওয়া আছে 5 ইয়ার্স, আর আর দেওয়া আছে যে 100/8। তো একদম এই দুটো শূন্য কাটিয়ে দেবো তোমার। 5 আর কত? 40। 40 হলো যদি 3 গুণ করি 120। 5 আর 40, 40কে দিয়ে যদি আমি এই 3 দিয়ে গুণ করি, 40কে দিয়ে যদি 3 গুণ করতে হবে, 3 4 12 120। আর শূন্য কয়টা রয়ে গেছে? 2টা রয়ে গেছে না? আরও 2টা শূন্য রয়ে গেছে, 2টা দিয়ে দিলাম, শেষ। মুখে একদম, ক্যালকুলেটর লাগবে না। তারপরে রায়হানের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমরা কি পাচ্ছি? আয় সমান ফি এন্ড আর। তো ওর ফি কি দেওয়া আছে? 20,000 টাকা, ইন্টু এন দেওয়া 7 বছর, আর আর দেওয়া আছে যে 100/8। এই শুধু শূন্য আমরা কেটে দিব। কাটিয়ে দেওয়ার পরে কী থাকে আর দেখো, 7 আর কত? 56। আমরা এটা গুণ করি, 7 আর 56। 56 2 গুণ হলে 112। 56 2 গুণ হলে 112, আর 2টা শূন্য রয়ে গেছে না? এই 2টা শূন্য আমরা দিয়ে দিলাম, বাস, এই তো বের গেল। তাহলে এ পাইলো কত টাকা দেখো, এ পাইলো 12,000 টাকা, আর এ পাইলো যে 11,200 টাকা। এ পাইলো 12,000 টাকা, আর এ পাইলো 11,200 টাকা। তাহলে আমরা বুঝতে পারতেছি কে বেশি পাইছে। তো এবার কি করবা, যে তানজিলা মাইনাস রায়হান কত, 12,000 থেকে এত গেলে কত থাকে, আর 800 টাকা, বাস। তাহলে এই 800 টাকাটা কী হবে, তানজিলা বেশি পাইছে, আনসারটা পেয়ে গেলাম, একদম ইজি অঙ্ক। তারপর অঙ্কটি 11 নাম্বার যে প্রশ্নটা আছে, সে 11 নাম্বার প্রশ্নটা দেখলাম যে 10 নাম্বার হুবাহুব, ঠিক আছে। তো ওইটা তোমাদের জন্য SW দিলাম, ঠিক আছে। 10 নাম্বারটা SW তোমরা করে আমাকে দেখাবা। তাহলে 10 নাম্বারটা SW।
তারপরে আসো এই অঙ্কটাতে আসো 12 নম্বরে আসো 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের লেখা আছে। তো 8% মুনাফা হার মানে হলো কত, এখানে এটা হলো কত আর 75,000 টাকা হলো কি আমাদের মূলধন, এন হলো কত 5 ইয়ার্স। প্রথম প্রশ্ন কী বলছে দেখো, সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তো এটা দুটো একই ধরনের, এখানে জাস্ট 4 এখানে 3। তারপর আমরা প্রথমে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা দুই ধরনের হয়ে থাকে, সরল মুনাফা এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কোনটা, সরল মুনাফা হলো তুমি 100 টাকা ব্যাংকে রেখেছ 10% ইন্টারেস্টে 10% মুনাফায় বা সুদে, তাহলে কত পাচ্ছ তুমি প্রতি বছরে 100 টাকা 10 টাকা পাচ্ছ, 3 বছর কত পাচ্ছ 10 10 10 30 টাকা, তার মানে তুমি 130 টাকা তুমি 3 বছর পরে পাবা, এটা হলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হলো 1 বছর পরে 10 টাকা পাচ্ছ, তার কথা হচ্ছে 1 বছর পরে 110 টাকা হয়ে যাচ্ছে, পরের বছর তোমার ওই 110 টাকার উপরে কিন্তু কি আসবে 10% ইন্টারেস্ট আসবে, ঠিক আছে। এইটা হলো চক্রবৃদ্ধি, কম্পাউন্ডিং, হ্যাঁ কম্পাউন্ডিং ইন্টারেস্ট যেটা আর কি, অর্থাৎ 1 ইয়ারে তুমি 100 টাকা ইনভেস্ট করছো 10% ইন্টারেস্টে, হ্যাঁ 10% ইন্টারেস্টে, তাহলে এক বছর পরে তুমি কত পাচ্ছ 110 টাকা পাচ্ছ, এটা 1 ইয়ারের জন্য। দ্বিতীয় বছরে গিয়ে তুমি এই 110 টাকার উপরে 10% পাবা, তার মানে অবশ্যই একটু বাড়বে। এখানে যা পাবা থার্ড ইয়ারে গিয়ে এখানে যা পাইছো সেটার সাথে আবার যেটা পাচ্ছ সেটার সাথে আবার ওই 10%, যার কারণে সরল মুনাফা চেয়ে চক্রবৃদ্ধি মুনাফায় প্রফিট বেশি, সুদ বেশি, লাভ বেশি, ঠিক আছে। তো আমরা অঙ্কে আসি, তো চক্রবৃদ্ধি মুনাফাটা বুঝতে পারলাম আমরা। তো খেয়াল করো, মনে রাখবা সরল মুনাফা চেয়ে চক্রবৃদ্ধি মুনাফাতে অবশ্যই প্রফিট বেশি, সুদ বেশি বা মুনাফা বেশি। আসো আমরা প্রথমে সরল মুনাফাটা করি। তো সরল মুনাফার জন্য কী কী দেওয়া আছে খেয়াল করো, আমাদের এখানে দেওয়া আছে যে কি আমরা সূত্র লিখতে পারি সরল মুনাফা, তাহলে আমরা আয় সমান ফি এন আর, তাহলে আয় কত দেওয়া আছে আমাদের 75,000 টাকা, এন দেওয়া আছে কত বছরের জন্য 5 বছরের জন্য, আর রেট অফ ইন্টারেস্ট হলো 100/8। এবার আমরা জাস্ট কাটাকাটি করে দিলে অঙ্কটা হয়ে যাবে একদম ইজি। আমরা এই দুটো শূন্য কেটে দিব, এই দুটো শূন্য কাটিয়ে দিব, তারপরে আমাদের দেখো কত আছে এখানে 5 আর 40, এখানে হচ্ছে 75। তো আমরা যদি গুণ করি কত হয় 750 ইন্টু 5 আর 40, তাহলে যদি আমরা গুণ করি 40 আর 75-এ 0 4 5 20, 7 0 0 4 7 28, 3 3, তাহলে আমাদের এখানে রইল কত, আরও শূন্য রয়ে গেল না, এই শূন্য লিখে দেন, কত হলো 30,000 টাকা, সরি 3টা শূন্য 1টা শূন্য 4টা শূন্য 4টে শূন্য, ঠিক আছে। এটাই আমাদের সরল মুনাফা, এটা আমাদের সরল 30,000 টাকা আমরা পাচ্ছি কী হিসাবে, সরল মুনাফা হিসেবে পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে লিখে দিই যে সরল মুনাফা কত পাইছি আমরা, 30,000 টাকা আমরা এখানে সরল মুনাফাটা পাইলাম। এরপর আসো চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ডিং ইন্টারেস্ট, চক্র আকারে যেটা ঘুরে, যেটা চক্র আকারেই ঘুরে, এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। তো আসো এটা কিন্তু আর তোমাদের সংখ্যার মধ্যে লিখে দিও না, কারণ এটা মানে কিন্তু এটা না। তো চক্রবৃদ্ধি মুনাফা খেয়াল করো, চক্রবৃদ্ধি মুনাফার আমরা একটা সূত্র সবাই জানি, এটাকে আমরা কী হিসেবে ধরি, সি হিসাবে ধরি, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, এই জন্য সি। তো সি সমান আমরা একটা সূত্র জানি কম্পাউন্ডিং ইন্টারেস্টের। দেখো কী কী আছে দেখো, আমি আগে সূত্রটা তোমাদের বিশ্লেষণ করে দিই। ডাইরেক্ট সূত্রটা আমি লিখার চেয়ে আগে সূত্রটা কীভাবে আসলো ওটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে, খেয়াল করো। চক্রবৃদ্ধি ইন্টারেস্টের মধ্যে একটু যেটা বললাম যে তুমি এটা হলো যে ইনভেস্টমেন্ট, আসল টাকা তোমার, তার সাথে কি যোগ হয়ে যাবে, তার সাথে যোগ হবো তোমার ইনভেস্টমেন্ট যা করছো তার সাথে ইনটু কত মুনাফার হারটা। দেখো চক্রবৃদ্ধি মুনাফা 1 বছর পরে তুমি কী পাচ্ছ, একদিকে তোমার কি আছে আসল টাকা আছে, আরেকদিকে তুমি আসল টাকার উপরে আসল টাকা প্লাস প্রফিটের উপরে তুমি কী পাচ্ছ
আবার ওই পার্সেন্টেজ অনুযায়ী আবার একটা মুনাফা পাচ্ছ, তাহলে এটা যোগ, সরি এটা হবে যে আর মুনাফার হার, ঠিক আছে। এইটা থেকে যদি মূলধনটা বাদ দিয়ে দিই কী পাবো, চক্রবৃদ্ধি মুনাফা। জাস্ট চক্রবৃদ্ধি মুনাফাটা আমার কত সেটা বের করতে হবে। এইগুলো আমাদের সূত্র। এইবার বলে এখন তো এটা দেখে তুমি চিন্তা করতেছো কি রে, এটা দেখে তো তুমি চিন্তা করতেছো কি, এটা হলো যে এন কত বছরের জন্য, এটা দেখে তুমি চিন্তা করতেছো যে এই সূত্র তো আমাদের বইতে নেই। আসো বইতে দেখো, খেয়াল করতে হবে। দেখো এবার আমরা এখানে ফি আছে, এখানেও ফি আছে, আমরা ফিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে আর কী রয়ে গেল 1, আর এখানে কী রয়েছে শুধু আর উপরে এন, আর এখানে তো আমরা ফি কমন নিই নাই, যেহেতু এটা আরেকটার ফি থেকে যাবে, আমরা জাস্ট এখান থেকে কমন নিছি, ওইদিকে যাই নাই, তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি। এটা দেখার পরে মনে হচ্ছে যে এটা এই সূত্রটা মনে একটু দেখছি। এখন বই কাটলে কিন্তু তোমার বইতে কিন্তু এটা থাকবে না, তোমার বইতে যেটা দেওয়া আছে সেটা দেখাচ্ছে। এবার সেখানে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এই পাশের মধ্যে কি আছে, ফি আছে, এই পাশের মধ্যে শুধু পি আছে, ফি আর এই পাশের মধ্যে ফি, তাহলে ফি কমন যাচ্ছে না, ফি কমন নিলাম। আর কি থাকে দেখো, আর কি থাকে, এখন থার্ড ব্র্যাকেট দিত আমাকে, আর কি থাকে 1 প্লাস আর পাওয়ার এন, এখন ফি চলে গেছে না, আর এখানে 1। এইবার এটা দেখার পরে তুমি বলছো যে না এই সূত্রটা তো আমাদের বইতে আছে, হ্যাঁ এই সূত্রটা আছে, কিন্তু এই সূত্রটা কিন্তু এমনি এমনি আসে নাই, এই সূত্রটা আসছে এইখান থেকে, কথা বুঝতে পারছো। আর এই সূত্রটা তৈরি হয়েছে কীভাবে, ওই যে চক্রবৃদ্ধির মুনাফাটা কীভাবে পাওয়া যাবে ওইটার উপর বেসিস করে কিন্তু সূত্রটা তৈরি করছে, যাতে করে তারা শর্টকাটলি করে ফেলতে পারে। তো এবার দেখো, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছিলাম আমরা এখন চাইলে এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, আমরা চাইলে এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, চাইলে আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের মানটা কি আসবে। তো আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি, বা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি, তোমাদের বইতে যেটা আছে সেটাতে অ্যাপ্লাই করি। এটাকে তাহলে একটু উপরে লিখি, তোমাদের বইতে যেটা দেওয়া আছে ফি দিয়ে থার্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। থার্ড ব্র্যাকেট কেন দেওয়া হয়েছে সেটা বলতেছি, -1। এই থার্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো যে কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবা, এখানে চাইলে তুমি যে ফার্স্ট ব্র্যাকেট আছে তুমি এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এই ফিটা কিন্তু সবার জন্য, এইটার জন্য আছে আবার এটার জন্য আছে, এখানে আমরা কিন্তু দুইটা পার্ট, এই সূত্রের মধ্যে দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এই ফিটা কিন্তু এদের জন্য প্রযোজ্য, আবার এই পার্টের জন্য প্রযোজ্য, এই জন্য কিন্তু তোমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তুমি যদি শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এটা লিখে দাও তাহলে বুঝাবে যে এই ফিটা এর সাথে গুণ সম্পর্কে আছে, এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে অঙ্ক তোমার এই কাটা 0 পাই যাবে, ঠিক আছে। তো এই জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর থার্ড ব্র্যাকেট দিতে না চাইলেও আগের মতো করে লিখতে হবে। তখন এখানে তুমি যদি থার্ড ব্র্যাকেট দিতে না চাও তাহলে এখানে অবশ্যই একটা ফি দিতে হবে, এই বাস, ঠিক আছে। তো তোমার বইতে যেভাবে আছে আমি সেভাবে করে দিচ্ছি তোমার সহজে বোঝার জন্য। এবার দেখো ফি কত দেওয়া আছে, ৭৫,০০০ টাকা। 1 প্লাস আর মান কত বলো তো, 8% না, 8% মানে কত বলো তো। আচ্ছা এটা এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিই, 8% মানে কত দেখো, 100/8, 8% মানে 100/8, শূন্য কয়টা এখানে, দুইটা শূন্য না এখানে, তাইলে আমি এই 100 দিয়ে যদি 8কে ভাগ করি কত পাচ্ছি দেখো, শূন্য কয়টা এখানে, দুইটা না, একটা দশমিক একটা শূন্য, এই অর্থাৎ যদি দুইটা শূন্য থাকে তাহলে এই সংখ্যার পরে আটটা শূন্য আসবে, তারপর দশমিক, অর্থাৎ 2 ঘর পরে বলতে চাচ্ছি যে কি 2 ঘর পর দশমিক আসবে। যদি এখানে যদি 10 থাকতো তাহলে ক ঘর পর হইতো, একটা শূন্য না, 1 ঘর পরে এইটা হইতো, ঠিক আছে। আর যদি এখানে যদি 100 হইতো বা 1000 হইতো তাহলে ক ঘর পরে, 3 শূন্য না, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তারপর দশমিকটা হইতো, ঠিক আছে। তো কত ছিল 100 না, এই তাহলে আমরা এখানে এটা লিখবো, এখানে লিখবো আর এর মান লিখবো যে 0.08, তারপরে এন কত বছর দেওয়া আছে 5 ইয়ার্স, আর -1, এই এরপরে বাকিটা তোমরা ক্যালকুলেট করতে পারবা। তো আর একটু করে দিই আমি, ৭৫,০০০
অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এটা হলো এটা গুণ, যোগ করো, যোগ চিহ্ন দেওয়া আছে না, তাহলে 1.08 আর তার উপরে পাওয়ার কত দেওয়া আছে 5 মাইনাস 1। এবার কি করবা, যে এইটার উপরে 5 দিলে সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে যাবা, ব্র্যাকেট দিলে ইচ্ছা, এখানে না দিলেও সমস্যা নাই, এই ফার্স্ট ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে 1.08 লিখে তারপর তুমি পাওয়ার দিবা যে 5, যে মানটা বের হবে তার থেকে 1 বিয়োগ করবা। তুমি কিন্তু এদিকে আসবে না, আগে এই পাশে মানটা বের করে ফেলবা, আগে এই পাশের মানটা কিন্তু অবশ্যই বের করে ফেলবে, এটার মান বের করে এটার সাথে -1 বিয়োগ করে ফেলবা। এখান থেকে যে মানটা পাইবা 75,000 ইন্টু যে মানটা পাইবা সেটা কিন্তু এখানে অবশ্য বিষয় এইটা করে আসতে হবে, তোমাকে আগে থার্ড ব্র্যাকেটে কাজ করে আসতে হবে। তুমি যদি এটার সাথে এটা গুণ করে ফেলো তাহলে কিন্তু তোমার ভুলে যেতে পারে, আগে থার্ড ব্র্যাকেটে কাজ করে তারপর কিন্তু তুমি এর সাথে গুণ করবা। কত হাজার হবে আমি ক্যালকুলেট করে দেখি, 35,199 টাকা। তাহলে আমরা এখান থেকে গুণ করে কত পাচ্ছি, 35,199.61 প্রায় এই টাকাটা আমরা এখান থেকে পাচ্ছি চক্রবৃদ্ধিতে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা পাচ্ছি, 35,199 টাকা। সেই টাকাটা আমরা এখানে লিখি, দেখো 35,199.61 মানে 61 বা 6161, তাহলে এই টাকাটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তারপরে এবার দেখো, তুমি সাধারণ চোখে দেখো, সাধারণ চোখে দেখো সরল মুনাফাতে 30,000 টাকা আর চক্রবৃদ্ধিতে কত পাচ্ছি, 35,199 টাকা। তার মানে 5,199 টাকা কী পাচ্ছি, বেশি পাচ্ছি। আমার ইনভেস্টমেন্ট একই 75,000 টাকা, আমার মুনাফার হার 8% একই রয়ে গেল, 5 ইয়ার্স রয়ে গেল। সরল মুনাফা পাচ্ছি 30,000 টাকা আর চক্রবৃদ্ধি পাচ্ছি 35,199 টাকা। তো আমাদের গত কী বলছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তো পার্থক্য তো আমরা পেয়ে গেছি। পার্থক্য হলো কি, এই যে এখানে 35,199.61 মাইনাস 30,000 টাকা, কত 5,199.61, এই টাকাটাই তো পার্থক্য, এই টাকাটাই তো বেশি। তাহলে এটার আনসার এটা, ঘর আনসার এটা। হ্যাঁ, ঘর আনসার কী লিখবা, যে ক থেকে পাই সরল মুনাফা সমান 30,000 টাকা, খ থেকে পাই চক্রবৃদ্ধি মুনাফা সমান 35,199 টাকা। সুতরাং পার্থক্য লিখে মাইনাস চিহ্ন দিয়ে দিবা, এই টাকাটা পেয়েছ, এটা আনসার হয়ে গেল এটা। এইবার তারপরে আমরা 4 মাস অন্তর মানে 4 মাস পর পর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি, অবশ্যই চক্রবৃদ্ধি। দেখো এখানে প্রথম আমরা কী করছি, আমরা এখানে 5 বছর জন্য দেওয়া আছে না, চক্রবৃদ্ধি হয়েছে মানে 1 বছর পর পরে। এই যে শুধু সাধারণভাবে যে চক্রবৃদ্ধি বলে, চক্রবৃদ্ধি মুনাফা কত, তার মানে 1 বছর পর পরে কত চক্রবৃদ্ধি হবে, 5 ইয়ার্সের মোট কত হবে। আর এখানে বলছে 4 মাস পর পর, মানে কি, অর্থাৎ একটা বছরকে 3টা ভাগ হয়ে যাচ্ছে, 4 মাস 8 মাস, 8 মাসের 4 যোগ করলে 12 মাস, তার মানে 1 বছরের ভিতরে এখন 3 বার চক্রবৃদ্ধি হবে। আগে 1 বছরে চক্রবৃদ্ধি হতো একবার, এখন 4 মাস অন্তর মানে হলো যে কি 1 বছরের ভিতরে 3 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে কি প্রফিট কি বেশি পাবা না কম পাবা, অবশ্যই বেশি পাবা। যত বেশি চক্রবৃদ্ধি হবে তত বেশি প্রফিট পাবা, এটা মনে রাখবা, এমসিকিউর জন্য আসতে পারে। যত বেশি চক্রবৃদ্ধি হবে তত বেশি প্রফিট পাবা। এবার দেখো আমাদের অঙ্কিতে আসো, যেহেতু বলছে কি 4 মাস অন্তর, তার মানে আমরা 4 মাস অন্তর মানে কি, যে আমরা 1 বছরের মধ্যে কবার পাচ্ছি, দেখো 4 যোগ 4 যোগ 4 12, হ্যাঁ 12 না, তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 3 বার, 1 2 3, 1 বছরের ভিতরে কত 3 বার পাচ্ছি, 1 বছরের ভিতরে 3 বার পাচ্ছি। তো আমরা লিখতে পারি যে 4 মাসে 1 বছরের মধ্যে চক্রবৃদ্ধি হবে কতবার, 3 বার, 4 মাস অন্তর। এভাবে লিখবা, যে যদি কথা তো লিখতে হবে 4 মাস অন্তর 1 বছরের চক্রবৃদ্ধি, 1 বছরের চক্রবৃদ্ধি হবে কত, 12/4, 3 বার, ঠিক আছে। এখানে লিখবা যে 3 বার লিখবা। তো
আমাদের মোট বছর কত বলো তো 5 বছর, তাহলে 5 বছর, 5 বছরে কবার হবে বলো তো, এক বছর যে 3 বার হয়, 5 বছরে 5 বছরের চক্রবৃদ্ধি 3 পূরণ 5 কতবার, 15 বার। তাহলে এই 5 বছরে, আগে 5 বছরে 5 বারই হইতো চক্রবৃদ্ধি, এখন এই 5 বছরের ঘ নাম্বার অঙ্ক অনুযায়ী কবার হবে, 15 বার চক্রবৃদ্ধি হবে। তার মানে তুমি অবশ্যই প্রফিট বেশি পাবা। তাহলে এরপর কি লিখবা দেখো, এবার আমরা চক্রবৃদ্ধি সূত্রটা লিখে ফেলি। চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি ফি ইন্টু, এটাকে আমরা লিখবো 1 প্লাস আর পাওয়ার এন, আর এখানে 1 এই থার্ড ব্র্যাকেট, তোমাদের বইয়ে যে সূত্রটা লিখলাম। এরপর দেখো, আচ্ছা এখানে আমি আরেকটা কথা লিখতে হবে, যেহেতু এখন আমার আর চেঞ্জ হয়ে গেছে, আর চেঞ্জ হয়ে গেছে, আর আগে আমার ছিল যে কত 8% ছিল যে 1 বছরের হিসাবে, এখন আমার আসতেছে কত 4 মাসের হিসাবে। তাহলে কি আমার কি আর কি আগের মতো থাকবে, না, আমার আর কিন্তু আগের মতো থাকবে না। তাহলে দেখো কী করতে হবে, দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা, সূত্রটা আমি পরে, আচ্ছা এখান দিয়ে লিখি আমি, আর সমান আমার কী হয়ে যাবে এখন, এটা কিন্তু আচ্ছা এটা মুছে দিই, তোমরা বুঝবে না। আর সমান আমার আগের মতো নয় 8%, 8% ইন্টু 12/4, এটা বুঝছো। আগে ছিল যে 8% ছিল 1 বছরের জন্য, হ্যাঁ, এখন এটা 4 মাস অন্তর হয়ে গেছে। তার মানে 4 মাস যখন হয়ে যাবে তখন আমার এই চক্রবৃদ্ধির যে মুনাফার হারটা এটা কিন্তু একটু কমে যাবে। দেখো এটা মানে কত 100/8 ইন্টু 12/4, তাহলে আমি যদি কাটি 4 25 100, হ্যাঁ, তারপরে 8 দিকে 2, তারপরে এখানে কত আছে 3, তাহলে কত হচ্ছে 3 25 75, উপর কত 2। এবার আমার আর হয়ে গেছে যে এটা, এখন আগে ছিল আর ছিল 8%, হ্যাঁ, আগে ছিল আর সমান ছিল 8%, তো 8% মানে কি, 8% ছিল মানে হলো যে কি 100/8, ভাগ কি লিখতে পারতাম যে 0.08, আগে ছিল যে আর এটা 1 বছরের জন্য, যেহেতু এখন 4 মাস অন্তর হয়ে গেছে, এখন হচ্ছে এইটা। এখন এটা মানে কি, এটা মানে দেখো কাটাকাটি করে দেখি, আমরা একটু ভাগ করে দেখি, তোমাদের ক্যালকুলেটার করে ফেলবা, দুদিকে যাবে না, শূন্য দিতে হবে, দশমিক দিতে হবে, একটা শূন্য, আবার যাবে না, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এবার যাবে। তাহলে 25 দ্বিগুণ 150, 25 দ্বিগুণে 150 নামবে কত 50 নামবে, আবার এটাকে যাবে না, এই দশমিক কারণ এখানে একটা শূন্য দিতে হবে, তো কত হচ্ছে 150 150 150 450, 450 কবার যাচ্ছে 6 বার, তাহলে কতবার যাচ্ছে 50, তো দশমিক কারণ আবার 50, তো আবার 6 বার, এইভাবে এটা চলতে থাকবে অনন্তকাল, মানে এটাকে বলে ইনফিনিটি, চলতে থাকবে অসীমাকার, কিন্তু কখনো তোমার এটার পূর্ণমান আসবে না। তো যাক, সেদিকে যাচ্ছি না আমরা। আমরা এখন এখানে কী লিখতে পারি দেখো, 0.02, এই যে 6 আছে না, এই পরিবর্তে যোগ করলে কত 7, এই আমরা এটা এইভাবে লিখতে পারি 0.027, আর এখানে কত পাইছিলাম 0.08, তাহলে এইটা বড় নাকি এইটা বড়, অবশ্যই এইটা বড়। বলে কীভাবে, দশমিক পরে 0.8, দশমিক পরে 0.2, এটা বাদ দিয়ে দাও, বা এখানে তখন কত আসবে 3 আসবে, যদি এটা সমান নিতে চাও 3 আসবে, এই 3 আসবে, হ্যাঁ, তো 3 আসলে এখন এটা বড় নাকি এটা বড়, অবশ্যই এটা বড়, ঠিক আছে। তাহলে এটা হলো যে অনলি 4 মাসের জন্য, এটা হলো যে অনলি 4 মাসের জন্য, আর এটা হলো যে 1 বছরের জন্য। তাইলে 4 মাস, তাহলে 1 বছর কভার হচ্ছে 3 বার না। এবার আমরা এটা যোগ করি, 3টা যোগ করি না, দেখি না কত হয়, যোগ আরেকটা লিখলাম, যোগ আরেকটা লিখলাম, তার কত হবে 0.0339। এবার এটা বড় নাকি এটা বড়, অবশ্যই এবার এটা বড়। যদি 1 বছরের হিসাবে যদি আমরা এটাকে নিয়ে আসি, তাইলে আমরা বছরে যে 3 বার পাবো চক্রবৃদ্ধি, এটা তো অবশ্যই বেশি হবে। আমি একটা কথা বলেছিলাম, এটা মাথায় রাখবা, যত বেশি চক্রবৃদ্ধি হবে তত বেশি প্রফিট হবে, ঠিক আছে। এখন আগে 1 বছরে পাইতাম যে এই পার্সেন্টে এততে,
এখন 1 বছর পাবো যে আর একটু বেশি, অবশ্যই আর একটু বেশি। তাহলে বেশি পাইলে এইবারের 4 মাসের অন্তর যে চক্রবৃদ্ধি করব 5 বছরের জন্য আমরা অবশ্যই বেশি পাবো। ঠিক আছে, তাহলে আমরা এগুলো লিখে রাখি, অবশ্যই এগুলো লাগবে। কত পাইছি এখানে, যেহেতু আমরা 4 মাসের জন্য বলছি, এটা হলো আমাদের এখন মান। তো এটাকে আমরা লিখতে পারি, বা এটাও লিখে দিতে পারি, আমরা সমস্যা নাই, এটাও লিখে দিতে পারি। এবার আমরা চক্রবৃদ্ধি সূত্রটা লিখে ফেলি। সি সমান ফি থার্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আর পাওয়ার হলো যে কত n বছর মাইনাস 1। এবার ফির মান কত দেওয়া আছে, 75,000 টাকা দেওয়া আছে। 75,000 থার্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আর এর মান কত, এখানে 2/75 উপর কত বছর। আচ্ছা, এখন তো আর বছর নাই, মাস কত, 15 মাস মাইনাস 1। এবার 75,000 যদি এখানে লসাগু করি, কত হচ্ছে 75, 75 যোগ 2 উপর হচ্ছে 15 মাইনাস 1 থার্ড ব্র্যাকেট, তারপরে 75,000 থার্ড ব্র্যাকেট দিয়ে 77/75 তার উপরে 15 মাইনাস 1। এবার তোমরা ক্যালকুলেটার করো, ক্যালকুলেটার করলে কত হয়, 36,302 টাকা। ক্যালকুলেটার করলে কত পাচ্ছি, 36,302 টাকা, দশমিক দিয়ে 0.6 বা প্রায় ধরনের প্রায়। তাহলে দেখো কি পাইলাম আমরা, এখান থেকে কি পাইলাম, ডিফারেন্সটা কোনখানে। চক্রবৃদ্ধিতে আমরা পাচ্ছি 35,199 টাকা, আর 4 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি করি 36,302 টাকা। তার মানে কি দাঁড়ালো, এখানে 36,000 আর এখানে হলো যে 35,000। তার মানে যদি আমরা ওই যে কথা যেটা বললাম, যত বেশি চক্রবৃদ্ধি তত বেশি আমাদের মুনাফা বেশি হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এটা আনসার পেয়ে গেলাম, কোনটা, এটার। এইবার তোমরা ফরের যে অঙ্কটা দেওয়া আছে, এটা যদি তোমরা না পারো তাহলে বুঝবো যে আমার এই অঙ্কটা তোমরা বুঝোই নাই। এটা যদি না পারো নিজেরা করতে, তার মানে বুঝবো যে এটা তুমি বুঝোই নাই। কারণ এখানে বলছে 4 মাস আর এখানে বলছে 3 মাস, কথা কিন্তু সেম। আগে 4 মাসে 3 বার হইতো, এখন 3 মাস যেহেতু বলছে, তার মানে 12/3 কতবার, 4 বার। 5 বছর কত হবে, 4 5 20 বার। 20 বার সূত্র কি আসবে, আর এর মানও চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই আর চেঞ্জ হয়ে যাবে, আগের অনুযায়ী হবে না, আর মান যেহেতু 8% আসবে, তাহলে 12/3 ইন্টু 8%, এও আসবে। এবার নিজে করতে পারবা, আশা রাখছি। তো এটা তোমাদের জন্য থাকবে যে SW হিসাবে। যদি এটা বুঝো তাহলে এটা একদম সেম ওয়েতে। আর ক্যালকুলেটার তো আছে, জটিল জিনিসগুলো ক্যালকুলেটারে করে ফেলবা, হয়ে যাবে। তারপর অঙ্কটা আমরা একটু দেখব। জুবায়ের এবং রিয়া উভয়ে 7% হারে, মানে জুবায়ের জন্য 7%, রিয়ার জন্য 7%। 6 বছরের জন্য, উভয়ের জন্য 6 বছর, 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। রিয়াও 25,000 টাকা রাখছে, জুবায়ের 25,000 টাকা ব্যাংকে রাখছে। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কে কতটা পাবে। এই অঙ্কটা দিছে কি জন্য জানো, এটা কোনো অঙ্ক না, এটা দিছে যে তোমাদেরকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কী, মানে তোমাদের বোঝার জন্য যে কোনটা কি আসলে, সরল মুনাফাতে প্রফিট বেশি নাকি চক্রবৃদ্ধিতে প্রফিট বেশি, এই জিনিসটা বোঝার জন্য দিছে। অঙ্কটা তো একদমই ইজি, তোমরা নিজেরও পারবা। হ্যাঁ, তো ওই জিনিসটা বোঝার জন্য দিছে কোনটা বেশি। তো আসো আমরা অঙ্কের জন্য করি। জুবায়ের, ঠিক আছে, প্রথম হলো যে জুবায়ের। আচ্ছা, জুবায়ের আর হলো কি রিয়া। তো তার আগে দিয়ে লিখতে হবে আমাদেরকে যে উভয়ের জন্য কী দেওয়া আছে, 7% রেট অফ ইন্টারেস্ট 7% দেওয়া আছে। তারপরে উভয়ের জন্য বছর দেওয়া আছে, 6 বছরের জন্য দেওয়া আছে। আর কত, ফি কত, 25,000 টাকা।
উভয়ের জন্য দেওয়া আছে। বলছে 6 বছর পরে মুনাফা আসল কত হবে, একদম সহজ অঙ্ক, তোমরা নিজেরা পারবা। তো দেখো জুবাইয়ের ক্ষেত্রে কি হবে, যদি সরল মুনাফা ওর ক্ষেত্রে, ঠিক আছে, সরল মুনাফা ওর ক্ষেত্রে, সরল মুনাফা আই সমান ফি এন আর, ফি এন আর, তাহলে ফি হলো যে কত 25,000 ইন্টু 6 বছর আর 100/7, এই দুটো এই শূন্য কেটে দিই আমরা। তারপরে কত হচ্ছে 6×7=42, 250 ইন্টু 42। তারপরে আমরা যদি গুণ করি কত হচ্ছে 42 আর কত 25, 5 × 10 হাতে 1, 4 × 5 = 20, 21, 2 × 4, তারপরে 4 × 8, তারপর শূন্য একটা আছে না লগে, সরি এখানে 5, এই শূন্য একটা রয়ে গেছে না, তাহলে 1050 আর এটা শূন্য রয়ে গেছে না, এই কত হলো 10,500 টাকা। 10,500 টাকা জুবাইর পাবে সরল মুনাফাতে। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো, এবার রিয়ার ক্ষেত্রে দেখো, রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্রটা আমরা জানি সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার n-1, তাহলে ফি কত হাজার টাকা 25,000 টাকা। তারপরে 1 প্লাস আর হলো কত 7% না, 7%কে আমরা একবার লিখে দিতে পারি 0.7, পাওয়ার n কত বছরের জন্য 6 বছরের জন্য -1, এই। এরপরে তোমরা এটা ক্যালকুলেটারে এতটুকু না আর একটু করো, 1.07 পাওয়ার 6 - 8। তো এই প্রথমে এটা ক্যালকুলেট করবা, সেখান থেকে এটা মাইনাস করবা, এটা ক্যালকুলেট করবা মাইনাস এত, তারপরে যা হয় 25,000 ইন্টু এই কত হচ্ছে, ক্যালকুলেট করলে 12,518 টাকা, 12,518, 12,518 টাকা সামথিং, তো সামথিং লিখলাম না, তো 12,800। দেখো এই পাইছে কত সেম, কিন্তু সবগুলা একই ধরনের, ইনভেস্টমেন্ট, বছর, রেট অফ ইন্টারেস্ট সব একই। সর্বমোট পাইছে 10,500 টাকা, আর এ পাচ্ছে যে 12,518 টাকা, তাহলে অবশ্যই রিয়া পাইছে। তো প্রশ্ন বলছে যে কে বেশি পাইছে, রিয়া বেশি পাইছে, মাইনাস করলে তো হয়ে যাচ্ছে। এখন বলছে যে 6 বছর পরে দুজনের মুনাফা আসল কত। তো মুনাফা আসল সূত্রটা আমরা জানি না, মুনাফা আসল সূত্র হলো কি এ সমান ফি প্লাস আই। তো এখন আমাদের ফি কত 25,000 টাকা, 25,000 প্লাস আই কত 10,500 টাকা, এই তো। আর এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে হবে যে সেমভাবে, যেহেতু বলছে 6 বছর পর দুজনের মুনাফা আসল কত, মনে হলো এ সমান ফি প্লাস আই, তো এর হলো কত একই 25,000 টাকা প্লাস, আর এর আয় হলো যে 12,518 টাকা, এই এগুলো যোগ করে দাও, অঙ্কটা হয়ে গেছে, একদম ইজি অঙ্ক। তারপর অঙ্কটা আমরা দেখি কী বলছে। তারপরে 14 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্ন কী বলছে, আহসান এবং তাহসিনা উভয় 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। দুইজনেই, আহসান এবং তাহসিনা দুইজনেরই 11% ইন্টারেস্ট মুনাফার হার 5 বছরের জন্য সমান n সমান 20,000 টাকা ব্যাংকে রাখলো। আচ্ছা পরে আসি, যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক পায়, একটু চেঞ্জ আসছে 6 মাস অন্তর। আমরা একটু অঙ্ক করছিলাম কত নম্বরের 12 একটা অঙ্ক করছিলাম, 4 মাস অন্তর, 3 মাস অন্তর, 6 মাস অন্তর আহসান এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়। তবে কে বেশি লাভবান হবে 5 বছর পরে, আচ্ছা কার কত টাকা মূলধন হবে। তো অঙ্ক প্রশ্ন পড়তে আমরা বুঝতে পারতেছি কী করতে হবে। আহসান হলো যে 6 মাস অন্তর, আর তাহসিনা হলো যে 4 মাস অন্তর। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে অবশ্যই তাহসিনার কী হবে মূলধনটা বেশি হবে, কারণ দুইজনেরই রেট অফ ইন্টারেস্ট মুনাফার এক, তারপরে বছর এক, ইনভেস্টমেন্টও এক। কিন্তু ওই যে একটু আগে বললাম যে কথাটা, আমি আগের 12 নম্বরের মধ্যে যে কথাটা বলছিলাম, যত বেশি চক্রবৃদ্ধি হবে তত বেশি মুনাফা হবে। তো এখন
তাহসিনের জন্য 4 মাস অন্তর অন্তর, বছরে 3 বার। আর আহসানের জন্য বছরে 2 বার, কারণ 6 মাস অন্তর অন্তর। তাইলে অবশ্যই চক্রবৃদ্ধি বেশি কার হচ্ছে? তাহসিনের। অবশ্যই তাহসিনা বেশি পাবে। তো এই অঙ্কটা তোমরা এখন পারবা। আমি তারপরে একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি, ধারণা দিয়ে দিলে তোমরা আশা করি অঙ্কটা পারবা। আমরা প্রথম লিখি যে আহসান, আহসানের ক্ষেত্রে আর তাহসিনার ক্ষেত্রে। তাহসিনা তো আহসানের ক্ষেত্রে তাহলে ওর কত 6 মাস অন্তর না? 6 মাস অন্তর। তাহলে 6 মাস অন্তর যদি হয়, 6 মাস অন্তর হইলে 1 বছরে 6 মাস অন্তর হলে 1 বছরে কভার হবে বলো তো? 12/6 না 2 বার। প্রশ্ন কত বছর বলছে? সব মিলে প্রশ্ন বলছে কত বছর? 5 বছর। তো যদি 5 বছর হয়, 5 বছর হইলে কি হবে বলো তো? 5 × 2 বার = 10 বার। তাহলে তাহসানের ক্ষেত্রে 10 বার। আর তাহসিনের বলছি কত? 4 মাস অন্তর অন্তর। তো 4 মাস অন্তর যদি হয়, যদি 4 মাস অন্তর যদি হয়, তাহলে 12 নিচে 4, আমরা একটু আগে করছিলাম না 4 মাস অন্তর কী হয়? 3 বার। তাহলে 5 বছর কত হয় বলো তো? সেম 12-র যে পার্টটা, অঙ্ক 12-এর যে পার্টটা, সেই পার্টটাই 12 অঙ্ক আমরা যেটা করছি সেম পার্টটা আসবে এখানের মধ্যে, একদম হুবহু আসবে, শুধুমাত্র একটু চেঞ্জ আসবে শুধু সংখ্যার কারণে। তারপরে এরপর কি বলছে দেখো, মুনাফার হার 11% উভয়ের জন্য 20,000 টাকা করে। আচ্ছা, মুনাফার হার, এবার মুনাফার হার তো চেঞ্জ হয়ে যাবে। মুনাফার হার চেঞ্জ হবে না, আর সমান চেঞ্জ হবে। যেহেতু এখানে কতবার তোমার 12 মাসের 6 × 11% মুনাফা। আর এর ক্ষেত্রে হলো কত? মুনাফার হার 12 মাসের মধ্যে 4 মাস অন্তর, 12 মাসের মধ্যে 4 মাস অন্তর × 11%। এই তাহলে এর কত পাচ্ছি আমরা? 12/6 আমরা এটা কাটতে পারি, কাটলে কত হয়? কাটলে হাফ হাফ হয়ে যাচ্ছে না? যদি কাটি 1 2 কত পাচ্ছি? হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেটা লিখতে পারি যে হাফ × 100/11। তাহলে 200 আর 11কে 11, এটা পাচ্ছি আমরা আর এর মান। কার ক্ষেত্রে? আহসানের ক্ষেত্রে। আর তাহসিনের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা? কাটতে পারি 1 3 4 12, তাহলে 3/1 × 100/11, তাহলে কত হচ্ছে? 300/11। এই তো এই তো পাওয়া গেল 200/11 আর 300/11। তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই তাহসিনের বেশি হবে। এরপর আমরা যেহেতু বলছি চক্রবৃদ্ধি, অবশ্যই চক্রবৃদ্ধি সূত্র লিখতে হবে। আমরা চক্রবৃদ্ধি সূত্রটা লিখি আমরা 200/11। তাহলে আর এখানে পাইছি কত? 200/11। আর পাইলাম 200/11। তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা লিখে দিলে আমরা ফি × 1 + r পাওয়ার n - 1। এবার ফি কত হাজার টাকা? 20,000 টাকা। 20,000 টাকা × 1 + কত? 200/11 n - 1। এটা তোমরা ক্যালকুলেটর করে করতে পারবা, একটা মান পেয়ে যাবে। তারপরে এখানেও একই অবস্থা, সেম সূত্র দিয়ে তোমরা এখানে কত পাইছিলাম? 300/11। সেম সূত্র দিয়ে আমরা লিখতে পারি ফি × 1 + r পাওয়ার n - 1। এই মান বসাই দিবে, অঙ্কটা হয়ে যাবে। পরে বলছি কি আমাদেরকে? চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন কত? তো চক্রবৃদ্ধি মূলধন, আমাদের মূলধন ছিল 20,000 টাকা, আর চক্রবৃদ্ধি করে কী পাইছি আমরা সেটা লিখবো। তো চক্রবৃদ্ধি মূলধনে কী লিখবো আমরা? সি সমান আমাদের মূলধন 20,000 টাকা প্লাস আমরা এখানের মধ্যে আনসার যেটা পাইছি সেটা আমরা এখানে লিখে দিব। এই হয়ে গেল। এর ক্ষেত্রে একই অবস্থা, মূলধন ফি হলো 20,000 টাকা প্লাস এখানের মধ্যে আমরা যেটা আনসার পাইছি সেটা যোগ করে দিল, আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, টোটাল মূলধনটা কত? এই তো অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা আমরা একটু দেখি। তারপরে 15 নম্বর অঙ্ক, একটু প্রশ্নটা পড়ো। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, অর্থাৎ আমাদের দেশে যেই এনজিওগুলো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো ঋণ দেয়, ওই ধরনের একটা সংস্থা থেকে
চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক প্রতি মাস অন্তর মানে 1 মাস অন্তর অন্তর, কিন্তু n সমান 1, r সমান 11%। তারপরে মুনাফাভিত্তিক 50,000 টাকা মূলধন বা ঋণ নিলেন, প্রতি মাসে 12,000 টাকা পরিশোধ করবেন। অর্থাৎ ধরো মনে করো আমি একটা সংস্থা থেকে 50,000 টাকা ঋণ নিলাম, যদিও ঋণ বা সুদ নেওয়া এবং দেওয়া দুটোই হারাম, ঠিক আছে। যারা ইসলাম ধর্মের আছো তারা মনে রাখবা যে সুদের বিরুদ্ধে আমাদের মহান আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি এবং আমার নবী সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে কি বোঝাচ্ছে এটা যে সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটোই হারাম। আর যারা সুদের কারবার করবে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। তারা জীবনে কখনো সুখী হতে পারবে না। সুদ দিয়ে ইনকাম করবে কিন্তু সুখী হতে পারবে না। যাক, অঙ্ক খাতিরে অঙ্কটা করতেছি, খেয়াল করো। অঙ্ক খাতিরে কথাটা করতেছি। অঙ্কটা প্রতি মাসে 12,000 টাকা পরিশোধ করেন। এখন উনি ওই সংস্থা থেকে, একটা এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিলেন, ঠিক আছে। ঋণ নেওয়ার পরে বলছে প্রতি মাসে 12,000 টাকা পরিশোধ করে দিবেন। প্রশ্ন বলছে যে 1 মাস পর আর কত টাকা ঋণ থাকবে, 1 মাস পর আর কত টাকা ঋণ থাকবে ওনার। তো ক নাম্বারের জন্য আমরা এখানে দেখো ক নাম্বার করতেছি। আমরা প্রথমে আমাদের এখানে খেয়াল করো, এখানে আমরা অলরেডি মান পেয়ে গেছি, আর এর মান পাইছি, তারপরে এন এর মান পাইছি, আর ফি এর মানও পাইছি। এখন আর এর মধ্যে একটু কাজ করতে হবে। মনে রাখবা, যদি এই যে রেট অফ ইন্টারেস্ট যদি 1 ইয়ার না বলে, 3 মাস, 4 মাস, 6 মাস, যদি এই ধরনের 1 মাস এই ধরনের বলে, অবশ্যই তোমার রেট অফ ইন্টারেস্টের উপরে একটা এফেক্ট আসবে। কারণ 1 বছরের যে হিসাব আর 1 মাসের সেই হিসাব এক হিসাব নয়। তার মানে রেট অফ ইন্টারেস্ট এখানে যেটা দেওয়া আছে, আর সমান যেটা 11% দেওয়া আছে, এইটাকে আমরা যেহেতু আমাদের বলছে যে কী মাস হিসাবে, 1 মান্থ হিসাবে। তার মানে এটা কী লিখতে হবে যে 1 মান্থ মানে কি, 1 মান্থ মানে হলো যে 12 মাসের মধ্যে 1 মাস ইন্টু 11%। তো এটা যদি ক্যালকুলেট করি কত পাচ্ছি, 0.00, ক্যালকুলেট করে দেখি একটু, 0.0092 এই আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা পাচ্ছি। আমরা এমনি করতে পারি কত হলে যাবে করা যায়। যেমন তুমি এটা কীভাবে করতে পারো যে 12/1 ইন্টু 100/11, তাহলে উপরে 11, নিচে কত 12, 0 এই এটাকে ভাগ করলো এই জিনিসটা পাবা। তাহলে আর এর মান কত, এটা ঠিক আছে। আর এর মান যেহেতু 1 মাসের জন্য, প্রশ্ন বলছে কি 1 মাস পর, তার মানে অবশ্যই আর এর মান এখন এটা লিখলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এই 11% কিন্তু তোমার 1 ইয়ারের জন্য, আর প্রশ্ন বলছে যে 1 মাসের জন্য, তাহলে অবশ্যই তোমাকে এটা লিখতে হবে। এটা না লিখলে অঙ্কটা ভুল। এই অঙ্কের মধ্যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর সব ইজি আছে, সব ইজি। আরেকটা জিনিস আছে, খেয়াল করো। আমরা এতক্ষণ ধরে বের করছি কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন বের করতে হবে কি যে 12,000 টাকা সে পরিশোধ করার পরে, তার তো সে 50,000 টাকা ঋণ নিছে। 50,000 টাকা ঋণ, ধরো আমি আজকে 50,000 টাকা ঋণ নিলাম, আমাকে এই কন্ডিশনে দিল, তারা 1 মাস পর আসবে। তো 1 মাস পর আসলে বলছে যে এই 1 মাস কী হবে, চক্রবৃদ্ধি হবে। তার মানে 1 মাস পরে ওই 50,000 টাকা 50,000 থাকবে না, 50,000 থেকে বেড়ে যাবে। কারণ ওই যে 1 মাসের যে একটা ইন্টারেস্ট আছে, 1 মাসে কী আছে, একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, ইন্টারেস্ট বলতে যে মুনাফার হার আছে একটা। এই কারণে কি হবে, 1 মাস পর যখন তারা আসবে, তখন যেই 50,000 টাকা ধার নিছি, এই 50,000 থাকবে না, এটা 50,000 থেকে বেড়ে যাবে। হ্যাঁ, তখন আমি তাদেরকে 12,000 টাকা পরিশোধ করবো, ঠিক আছে। তো 1 মাসের হিসাবটা আমরা করি ফেলি আগে, দেখো। তারপরে তাহলে আমাদের কী করতে হবে, ঋণ বের করতে হবে। ঋণ যে 1 মাসে ঋণ কত হচ্ছে, নট মুনাফা। এবার আমরা লিখতে হবে যে কি 1 মাস পর ঋণ। 1 মাস পর ঋণ মানে কি, 1 মাস পর ঋণ মানে হলো যে কি, অর্থাৎ ওই যে আমি যে এইমাত্র যে 50,000 টাকা ধার নিলাম, বা আজকে যে ধার নিলাম, তারা তো আজকে আমার থেকে আর কাটবে না কিস্তি। এটা কিস্তি বলে, আর গ্রাম বলে যে কিস্তি।
বা সরল কিস্তি বলে, 1 মাস পরে তারা যে আসবে কিস্তি নিতে, 1 মাসের কিস্তি নিতে, হ্যাঁ, ওইটা হলো যে 1 মাস পরের ঋণ। ওই সময় ওরা বলবে যে ভাই আপনার শুধু আসলে সব মিলি এখন চক্রবৃদ্ধি হিসাবে এই টাকাটা আসছে 50,000 সামথিং। তো 1 মাস পরে ঋণ কত আমার, তাহলে 1 মাস পরে ঋণ বের করতে আমাকে ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার n, এই হলো যে 1 মাস পরের ঋণ। এটা শুধুমাত্র 1 মাস পরের ঋণ আসতেছে, ঠিক আছে। তাহলে 50,000 টাকা আমি ধার নিলাম ইন্টু 1 প্লাস আর এর মান কত পাইছি এখন আমি 0.0092, আর n সমান কত বছর, 1 মাস, সরি 1 মাস। এই যে n সমান কত, 1 মাস, এই যে 1 মাস, এটা আমাদের n, ঠিক আছে। এখানেও আছে যে এই যে প্রতি মাস n, এখানে 1 কেন আসছে, কারণ এখানে 1 মাস পর বলছে এই জন্য 1, ঠিক আছে, বা এখানে প্রতি মাস পর বলছে এই। তারপরে এবার আমরা এখানে যদি ক্যালকুলেট করি কত হচ্ছে 50,000 ইন্টু 1 পয়েন্ট কত হয়, তাহলে 0.00 এই পাওয়ার 1 মানে তো 1 যা হয় তা। এবার এখানে ক্যালকুলেশন কত হয়, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 50,460 টাকা। 50,000 একটু এদিক করে লিখি, এখানে লিখি 50,460 টাকা। এটা আমার 1 মাস পরে, তারা যখন আসবে 1 মাস পরে, তখন আমাকে বলবে যে ভাই আপনি তো ধার নিয়েছিলেন 50,000 টাকা, সেটা এই 1 মাসের মধ্যে সুদ আসলে বা চক্রবৃদ্ধি অনুসারে আপনাকে পরিশোধ করতে হবে 50,460 টাকা পরিশোধ করতে হবে। তো আমি বলবো যে কি, আপনার সাথে আমার সাথে চুক্তি হয়েছে যে প্রতি কিস্তিতে আমি 12,000 টাকা পরিশোধ করবো, হ্যাঁ। তাহলে 1 মাস পর কত টাকা ঋণ থাকবে, 1 মাস পর কত টাকা ঋণ থাকবে, তার মানে 1 মাস পরে ঋণ থাকবে কত, ঋণ থাকবে 1 মাস পরে ঋণ থাকবে এই 50,460 টাকা মাইনাস 12,000 টাকা, তাহলে কত হচ্ছে 38,460 টাকা। তার মানে 1 মাস পরে তাকে 1 মাস পরে যখন তাকে আমি 12,000 টাকা দিয়ে দিব, তখন সে বলবে যে আপনার কাছ থেকে আর 38,460 টাকা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা লিখে রাখি যে 1 মাস পরে আমরা সে পাবে কত, 38,460 টাকা সে পাবে 1 মাস পরে, ঠিক আছে। আশা করি বুঝতেছ। তারপরে দেখো এবার আসো খ নাম্বারে আসো। খ নাম্বারে কি বলছে দেখো, 2 মাস পর আর কত টাকা ঋণ থাকবে। 2 মাস মানে কি, ওই যে 1 মাস পর তো নিল, এরা তো মাসে মাসে কিস্তি নিতে আসবে কন্ডিশন অনুযায়ী, পরের মাসে আসবে আবার। তো এই যে আমি যে 1 মাস পর যে 12,000 টাকা তাদেরকে দিয়ে দিলাম, আরও যে 38,460 টাকা আমার কাছ থেকে পাবে, আবার এই 1 মাসের মধ্যে এটা চক্রবৃদ্ধি আকারে বাড়বে, হ্যাঁ। এটা 38,460 টাকা থাকবে না, 38,460 টাকা না থেকে এটা আবার বাড়তে থাকবে। তো তদ্রূপভাবে একই ওয়েতে সেম ওয়েতে বাড়তে থাকবে। তাহলে আবার সূত্র আগের মতো সূত্র, ঋণ মোট ঋণ 1 মাস পর আবার মোট ঋণ কি দাঁড়াচ্ছে, এই যে আমরা আগের সূত্রটা 1 প্লাস আর এন। এই এখন বলতে পারো যে স্যার এটা তো আগে করছেন, হ্যাঁ আগে করছে ঠিক আছে, কিন্তু আগে ছিল যে 50,000 টাকার মধ্যে, এখন তো 12,000 টাকা দিয়ে দিছি এবং চক্রবৃদ্ধি হিসাবে আরও 38,460 টাকা পাবে। তাহলে এখানে এখন ফি কত হয়ে যাবে, 38,460 টাকা এই ইন্টু 1 প্লাস ওই আর মান কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ 1 মাস পরেই হচ্ছে। 2 মাস, 2 মাস পর মানে কি, 2 মাস পর মানে ওই ঋণ নেওয়া থেকে 2 মাস, প্রথম মাসে তো 12,000 টাকা দিয়ে দিছি, তার পরের মাসের মাস তো 1 to 2 মাস, ঋণ নেওয়া থেকে 1 মাস 2 মাস, এই 2 মাস মানে সেই 2 মাস। আবার তোমরা এখানে পাওয়ার 2 দিয়ে দিও না, পাওয়ার 2 দিলে অঙ্ক কিন্তু কাটা যাবে। 2 মাস বলতে বোঝাচ্ছে কি, 2 মাস পর মানে কি, যে সময় ঋণটা নিছি, যেদিন ঋণটা নিছি সেই ঋণ থেকে 2 মাস, তো 1 মাসে তো 12,000 টাকা দিয়ে দিছি, এখন পরের মাসে যখন তারা আবার আসবে কিস্তির জন্য, আবার আমি কি করতে হবে, 12,000 টাকা দিতে হবে। তো এবার আমার কত টাকা, 38,460 টাকার মধ্যে এবার এটা আমার কত দাঁড়ায় দেখি, 38,460 ইন্টু আগের মতো করি 1.0092, এটা গুণ করলে আমার কত হয় দেখি, 38,813 টাকা। 38,813
3813 টাকা সামথিং, ওটা ধরলাম না। তো এই টাকাটা আমার বের হবে 38,800 পয়েন্ট সামথিং আসছে। সামথিং কত আসে দেখি একটু, সামথিংয়ে 83, এই টাকাটা আসতেছে। ঠিক আছে, মোট ঋণ আসতেছে এখন এই টাকাটা, কোনটা খ নাম্বার অঙ্কের মধ্যে কিন্তু। ঠিক আছে, এইবার এই টাকা ওই যে তাকে যে 12,000 টাকা দেওয়ার পরে সে বলে গেছে যে ভাই পরের মাসে কিন্তু আবার আপনার চক্রবৃদ্ধি আকারে বাড়বে, ওই টাকা থেকে কিন্তু 12,000 টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো 38,813 টাকা হয়েছে। এবার যখন তারা আবার আসছে নিতে, এবার আমি আবার কী করতে হবে, তাদেরকে ওই 12,000 টাকা দিয়ে দিতে হবে। তো আমি এবার আবার 813 মাইনাস কত হাজার, 12,000 টাকা, হ্যাঁ, তার কত দাঁড়ালো আমার 26,813 টাকা। এই 26,813 টাকা আমাকে আমার এখনও বকেয়া আছে 26,813 টাকা। ঠিক আছে, 38,026, হ্যাঁ, এই টাকাটা আমার কি আছে এখন বকেয়া আছে 2 মাস পরে। 2 মাস পর যখন তারা আসছে 12টা দিয়ে দিলাম, তখন যাওয়ার সময় বলে গেছে যে ভাই আপনার এখনও 26,813 টাকা কিন্তু বাকি আছে। এখন আমরা কিন্তু 3 মাস পর কিন্তু আবার আসবো। তার মানে 3 মাস মানে কি, মানে পরের মাসে আবার আসবো। তো এই যে 1 মাসটা তাদের আসা এবং যে যাওয়া এবং আসার মধ্যে যে 1 মাসের, এই 1 মাসে আবার চক্রবৃদ্ধি হবে। আবার চক্রবৃদ্ধি হলে এইবার আর এখানে কত হবে, 26,000 টাকা হবে। হ্যাঁ, 26,813 টাকা। এখানে কত টাকা হবে, 26,813, 26,813 টাকা। এই টাকার উপরে আচ্ছা এটা কিন্তু ঠিক থাকবে, কিন্তু 1 ঠিক থাকবে কিন্তু। দেখি আবার প্রতি মাস অন্তর, কিন্তু প্রতি মাস 3 মাস মানে হলো যে কি, আমি যে সময় ইন্টারেস্ট নিছি বা যে টাকাটা ঋণ নিছি ওই টাকা থেকে 3 মাস, কিন্তু প্রতি মাস মনে রাখবে, কিন্তু অবশ্যই 1। তারপরে এবার তো আর এতটা থাকবে না। এবার এই 26,000, আচ্ছা এখানে তখন তো 26,000 থাকবে না, এটা গুণ করলে অবশ্যই বাড়বে। কত হয় দেখি, আমরা ক্যালকুলেট করে দেখি। আমরা গুণ করলে হয় যে 27,060 টাকা, 27,060 টাকা দশমিক এই টাকাটা হচ্ছে গুণ করার পরে। এই টাকাটা এখন 3rd মান্থে আইসা, 3য় মাসে উনি আইসা আমার বললো যে ভাই আপনার চক্রবৃদ্ধি হিসাবে এবার আমাদেরকে 27,060 টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে, আমাকে পরিশোধ করতে হবে। তো আমি বললাম যে ভাই আমার তো কন্ডিশন কত, 12,000 টাকা করে দিতে হবে। তো ঠিক আছে দিয়ে দেন। তো 12,000 টাকা করে আবার কন্ডিশন অনুযায়ী দিয়ে দিতে হবে। 27,060 টাকা মাইনাস ওই 12,000 টাকা, কত হচ্ছে 12, 15, 17, 20, হ্যাঁ 15,060 টাকা। ঠিক আছে, এই 15,060 টাকা 3য় মাস পরে 15,060 টাকা। এইভাবে করতে তোমার টাকাটা পরিশোধ করা পর্যন্ত চক্রবৃদ্ধি থাকবে। কথা বুঝতে পারছো? তো তাহলে আমরা কয়ের জন্য আনসার পাইলাম এটা, ক্ষয়ের জন্য আনসার পাইলাম যে এটা, গয়ের জন্য আনসার পাইলাম যে এটা, এবং একই ওয়েতে। ঠিক আছে, একই ওয়েতে অঙ্কটা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপর অঙ্কটা আমরা একটু দেখি।